বস্তুর ব্যাপন হার যে বিষয়ের উপর নির্ভর করে সাধারণত বস্তুর ভর, বস্তুর ঘনত্ব, বস্তুর ভৌত অবস্থা, তাপমাত্রার উপর ব্যাপন হার নির্ভর করে। এবার এক এক করে আমি বলবো বস্তুর ভর, বস্তুর ঘনত্ব, বস্তুর ভৌত অবস্থা এবং তাপমাত্রা কিভাবে ব্যাপন হার নিয়ন্ত্রণ করে। ব্যাপন কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপনের সংজ্ঞা অন্যভাবেও দেওয়া যেতে পারে। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। উদাহরণ হিসেবে বলতে পারি, একটি আবদ্ধ ঘরের যে কোনো স্থানে একটি সুগন্ধযুক্ত বস্তু রাখলে কিছুক্ষণ পরে দেখা যায় সে ঘরের সর্বত্র সুগন্ধি পাওয়া যাচ্ছে। সুগন্ধিযুক্ত বস্তুর অণুসমূহ গ্যাসীয় অবস্থায় চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়ে, অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করে, ফলে যে কেউ সে সুগন্ধ পায়। এটি একটি ব্যাপনের উদাহরণ। ব্যাপনের আরও কিছু উদাহরণ এখন আমরা জানার চেষ্টা করব। তার আগে ঘনত্ব কি সেটা একটু আগে আমরা বুঝে নেব। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হলো কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, অর্থাৎ ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। ঘনত্বকে যদি আমরা ডি দিয়ে লিখি, ডেনসিটি, ভর হলো এম, ম্যাস, আয়তন হলো ভলিউম, আয়তন। এখান থেকে আমরা ঘনত্বের একক বের করতে পারি। ভরের একক হলো কেজি আর আয়তনের একক হলো ঘনমিটার। এটাকে আমরা কেজি পার ঘনমিটার হিসেবে লিখতে পারি। এবার আমরা এই ঘনত্বের এই ধারণা থেকে আরও কিছু ব্যাপনের উদাহরণ দেখব। যেমন একটা বিকার যদি নেওয়া হয়, এই বিকারের মধ্যে আমরা পানি নিলাম, এই পানিতে কয়েকটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা ছেড়ে দিলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো KMnO4, যার বর্ণ হলো বেগুনি। এবার এই পানিতে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনত্ব বেশি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ক্রমশ চতুর্দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে এবং পুরো বিকার বেগুনি বর্ণে ভরে যাবে, অর্থাৎ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন সংঘটিত হবে। এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে এখানে যদি আমরা তুতে নিই, তুতে হলো পানিযুক্ত কপার সালফেট। এখানে 5 অণু পানি থাকে, এর বর্ণ হলো নীল। এবার এই তুতে যদি আমরা এখানে কয়েকটা দানা নিই, দেখব যে ধীরে ধীরে এই তুতের নীল বর্ণ পুরো বিকার ছড়িয়ে পড়ছে। এটাকে বলবো আমরা ব্যাপন। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই সূত্রটির ব্যাখ্যা নিম্নরূপ: যদি কোনো গ্যাসের ঘনত্ব ডি এবং ব্যাপন হার আর হয়, তবে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি আর সমানুপাতিক 1/√ডি। এটা সমান লেখা যায় আর সমান k/√ডি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। দুটি গ্যাসের ক্ষেত্রে ব্যাপন সূত্রটি নিম্নরূপে ব্যাখ্যা করা যায়। দুটি গ্যাসের ক্ষেত্রে ধরি, প্রথম গ্যাসের ক্ষেত্রে প্রথমটির ক্ষেত্রে ব্যাপন হার R1, বাষ্প ঘনত্ব D1। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে ধরি ব্যাপন হার R2, বাষ্প ঘনত্ব D2। এই ক্ষেত্রে আমরা ব্যাপন সূত্রটি লিখতে পারি R1 সমান k/√D1। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি R2 সমান k/√D2।
এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এবার 1 ও 2 নং সমীকরণের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করতে চাই। এ কারণে আমরা কি করব, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে লিখব। তাহলে লিখব আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই r1 ভাগ r2 সমান k ভাগ √d1 ভাগ k ভাগ √d2। এখান থেকে আমরা লিখতে পারি বা r1 ভাগ r2 সমান k ভাগ √d1 গুণন d2 √d2 ভাগ k। উভয় সংখ্যা থেকে k বাদ দিলে আমরা পাই r1 ভাগ r2 সমান √d2 ভাগ d1। এই সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ r1 ভাগ r2 সমান √d2 ভাগ d1। এই সমীকরণটি হলো দুইটি গ্যাসের ব্যাপনহারের সম্পর্ক নির্ণয়ের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র ব্যবহার করে দুটি গ্যাসের ব্যাপনহার তুলনা। উদাহরণ হিসেবে আমরা অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ব্যাপনহার তুলনা করব। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি r1 ভাগ r2 সমান √d2 ভাগ √d1। এখান থেকে এই সূত্রটা আমরা এই দুটো গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করলে পাই, এভাবে লিখতে পারি RnH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনহার ভাগ RHCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপনহার সমান √HCl গ্যাসের বাষ্প ঘনত্ব ভাগ √অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব NH3। এবার এই সূত্রে আমরা এই বাষ্প ঘনত্বের মানগুলো বসে দিতে চাই। তার আগে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব বের করতে হবে। আমরা জানি যে আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে একটি সম্পর্ক আছে। আমরা আণবিক ভরকে m দ্বারা এবং বাষ্প ঘনত্বকে যদি আমরা d দ্বারা প্রকাশ করি তাহলে পাই m সমান 2d, অর্থাৎ আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। সেখান থেকে আমরা লিখতে পারি d সমান m ভাগ 2। এবার আমরা HCl এর যদি বাষ্প ঘনত্ব বের করতে চাই তাহলে লিখব DHCl সমান আণবিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 1 যোগ 35.5 ভাগ হলো 2 m ভাগ 2। আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করব আমরা, সেখান থেকে আমরা লিখতে পারি 36.25। তেমনি করে ডি অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব হবে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, 1 গুণন 3 ভাগ হলো 2, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। তাহলে টোটাল পাওয়া যায় 17 ভাগ 2 সমান 8.5। এই মানগুলো এখন আমরা এই সমীকরণে বসাতে চাই। তাহলে এখান থেকে পাওয়া যাবে DHCl অর্থাৎ √18.25 ভাগ DNH3 অর্থাৎ 8.5। সেখান থেকে আমরা লিখতে পারি বা RnH3 ভাগ RHCl ইকুয়াল 18.25 এর যদি আমরা বর্গমূল করি তাহলে পাই 4.27, আর 8.5 এর যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 2.9। এদের ভাগফল পাওয়া যায় RnH3 ভাগ RHCl সমান 1.46। এটা সমান আমরা লিখতে পারি প্রায় 1.5। অর্থাৎ আমরা লিখতে পারি RnH3 সমান হলো 1.5 RHCl। এখান থেকে আমরা বলতে পারি অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হারের তুলনায় 1.5 গুণ, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি, HCl গ্যাসের ব্যাপন হার কম। অ্যামোনিয়া গ্যাস যে সময়ে 1.5 মিটার ছড়াবে সেই সময়ে HCl গ্যাস 1 মিটার পর্যন্ত ব্যাপিত হবে, 1 মিটার পর্যন্ত ছড়াবে।
বস্তুর ব্যাপন হার যে বিষয়ের উপর নির্ভর করে সাধারণত বস্তুর ভর, বস্তুর ঘনত্ব, বস্তুর ভৌত অবস্থা, তাপমাত্রার উপর ব্যাপন হার নির্ভর করে। এবার এক এক করে আমি বলবো বস্তুর ভর, বস্তুর ঘনত্ব, বস্তুর ভৌত অবস্থা, তাপমাত্রা কিভাবে ব্যাপন হার নিয়ন্ত্রণ করে। 1 নম্বর পয়েন্ট, বস্তুর ভর। বস্তুর ভর যত বৃদ্ধি পায় ব্যাপন হার তত হ্রাস পায়। বস্তুর ভর যত হ্রাস পায় ব্যাপন হার তত বৃদ্ধি পায়। যেমন কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস, এই দুইটির আণবিক ভর যদি আমরা হিসাব করি তাহলে দেখব আণবিক ভর দ্বারাও ব্যাপন হার নিয়ন্ত্রিত হয়। এর আণবিক ভর আমরা পেয়ে যাই 44, এর আণবিক ভর পাই 2। আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার হবে কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার হবে বেশি। সুতরাং এই দুটার মধ্যে যদি আমরা ব্যাপন হার তুলনা করি তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার বেশি হবে। তাই আমরা বলতে পারি আণবিক ভর দ্বারাও ব্যাপন হার নিয়ন্ত্রিত হয়। বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্বের ওপরও ব্যাপন হার নির্ভর করে। যে বস্তুর ঘনত্ব যত বেশি তার ব্যাপন হার তত কম, যে বস্তুর ঘনত্ব যত কম তার ব্যাপন হার তত বেশি হবে। 3 নম্বর পয়েন্ট হলো বস্তুর ভৌত অবস্থা। অবস্থাভেদে বস্তু 3 ধরনের হয়, কঠিন, তরল এবং গ্যাসীয় বস্তু। এই 3 ধরনের বস্তুর মধ্যে গ্যাসীয় বস্তুর ব্যাপন হার সবচাইতে বেশি, তারপর তরল পদার্থের, তারপর কঠিন পদার্থের। সুতরাং কার্বন ডাই অক্সাইড গ্যাস, H2O পানি, সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ সলিড, এই 3টা বস্তুর মধ্যে যদি আমরা ব্যাপন হার তুলনা করি সবচেয়ে বেশি হবে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার, তারপর পানি, সর্বশেষ সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ হয়, এর ব্যাপন হবে সবচেয়ে কম। তাপমাত্রা দ্বারাও ব্যাপন হার নিয়ন্ত্রণ করা যায়। তাপমাত্রা বেড়ে গেলে বস্তুর ব্যাপন হার বাড়ে, তাপমাত্রা কমে গেলে বস্তুর ব্যাপন হার কমে। যেমন একটি বিকারে যদি আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে পানি যোগ করে তাতে ব্যাপন লক্ষ্য করি, আর একটাতে বিকার নিয়ে তাতে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পানি যোগ করে ব্যাপন হার লক্ষ্য করি, দুটাতে যদি তাপমাত্রা এখানে 25 ডিগ্রি এবং এখানে যদি 40 ডিগ্রি দিই তাহলে দেখব এটাতে দ্রুত ব্যাপন সংঘটিত হচ্ছে, অপেক্ষাকৃত এটাতে ধীরে ব্যাপন সংঘটিত হচ্ছে। কারণ হলো এখানে তাপমাত্রা বেশি হওয়ায় এই বস্তুর কণাগুলো দ্রুত ছোটাছুটি করছে, ফলে এখানে ব্যাপন দ্রুত সংঘটিত হবে। আর এই ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা কম, এটার তুলনায় কম কণাগুলোর গতিশক্তি প্রাপ্ত হবে, ফলে এটার তুলনায় এখানে ব্যাপন ধীরে সংঘটিত হবে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রা বেড়ে গেলে ব্যাপন হার বৃদ্ধি পায়। হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনটির ব্যাপন সময় বেশি? ব্যাপন সময় বেশি অর্থাৎ কোনটি ব্যাপন হার কম হবে, অর্থাৎ সময় বেশি লাগবে। এই বিষয়টা আমরা আণবিক ভর দিয়ে ব্যাখ্যা করতে পারি। হিলিয়ামের আণবিক ভর আমাদের জানা আছে, হিলিয়ামের আণবিক ভর হলো 4। হাইড্রোজেনের আণবিক ভর হবে 1 × 2 = 2। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হবে 12 + 16 × 2 = 44। এখান থেকে দেখা যাচ্ছে যে সবচাইতে কম ভর আণবিক ভর হাইড্রোজেনের, সুতরাং হাইড্রোজেনের ব্যাপন হবে সবচাইতে দ্রুত, তারপর হিলিয়াম, তারপর কার্বন ডাই অক্সাইড খুবই ধীরে ছড়াবে। এ থেকে বোঝা যাচ্ছে সময় সবচাইতে কম লাগবে হাইড্রোজেনের, সবচাইতে বেশি সময় লাগবে কার্বন ডাই অক্সাইডের। তাই আমরা বলতে পারি যে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন সময় সবচাইতে বেশি। সময় যদি আমরা দেখাতে চাই তাহলে বলবো কার্বন ডাই অক্সাইডের ব্যাপন সময় সবচেয়ে বেশি, তারপর হিলিয়ামের সময় লাগবে, সবচাইতে কম সময় লাগবে হাইড্রোজেনের। সুতরাং এই 3টি গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন সময় সবচাইতে বেশি হবে। নিঃসরণ। সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। যেমন পাকা কাঁঠালের অভ্যন্তরে সুগন্ধ ধারণকারী গ্যাস চাপের প্রভাবে নিঃসরণ প্রক্রিয়ায় ত্বকের ছিদ্রপথে সজোরে বের হয়ে আসে, এটি একটি নিঃসরণের উদাহরণ। এছাড়া গ্যাস ভর্তি বেলুনে ফুটো করে দিলে বেলুনের ভেতরকার গ্যাস সজোরে বের হয়ে আসে, এটি একটি নিঃসরণের উদাহরণ। বডি স্প্রেতে চাপ দিলে বডি স্প্রের বোতলের ভেতরকার গ্যাস সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসে,
এটাকে আমরা নিঃসরণ বলি। এবার আমরা দেখব দুইটি গ্যাসের মধ্যে কোনটির নিঃসরণ দ্রুত ঘটে। প্রোপেন ও বিউটেনের মধ্যে কোনটির নিঃসরণ দ্রুত ঘটবে? আণবিক ভর নির্ণয়ের মাধ্যমে এই দুইটি গ্যাসের মধ্যে কোনটির নিঃসরণ দ্রুত ঘটবে তা আমরা সহজেই নির্ণয় করতে পারি। C3H8 এটি হলো প্রোপেন। এর আণবিক ভর যদি আমরা নির্ণয় করি তাহলে পাই কার্বনের পারমাণবিক ভর 12 গুণন 3, দুইটা মৌলের মাঝখানে যোগ দিয়ে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গুণন 8 লিখলাম। এখানে হয় 3 12 36 যোগ 8 সমান হলো 44। সুতরাং প্রোপেনের আণবিক ভর 44। এবার বিউটেনের আণবিক ভর বের করি। C4H10 এর আণবিক ভর হিসাব করলে পাই 12 গুণন 4 যোগ 1 গুণন 10 সমান 4 12 48 যোগ 10 সমান 58। সুতরাং দেখা যাচ্ছে যে প্রোপেন ও বিউটেনের মধ্যে প্রোপেনের আণবিক ভর কম, বিউটেনের আণবিক ভর বেশি। যে গ্যাসের আণবিক ভর কম তার নিঃসরণ দ্রুত ঘটবে এবং যে গ্যাসের আণবিক ভর বেশি তার নিঃসরণ অপেক্ষাকৃত ধীরে ঘটবে। সুতরাং এই দুটি গ্যাসের মধ্যে প্রোপেনের নিঃসরণ দ্রুত ঘটবে এবং বিউটেনের নিঃসরণ অপেক্ষাকৃত ধীরে ঘটবে। এবার জেনে নেওয়া যাক ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্যগুলো কি। 1 নং, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে পরিব্যাপ্ত হওয়াকে আমরা ব্যাপন বলে থাকি। নিঃসরণের 1 নং পয়েন্ট হবে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহ উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। 2 নং পয়েন্ট, ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত ও মন্থর প্রক্রিয়া, অর্থাৎ ব্যাপন স্বতঃস্ফূর্তভাবে ধীরে সংঘটিত হবে, অপেক্ষাকৃত সময় বেশি লাগবে। নিঃসরণের 2 নং পয়েন্ট হলো নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া, অর্থাৎ ব্যাপন এবং নিঃসরণের মধ্যে তুলনা করলে নিঃসরণ দ্রুত ঘটে। যেমন একটি গ্যাস ভর্তি বেলুনে ফুটো করে দিলে নিমেষেই গ্যাসের বেলুনের ভেতরকার গ্যাসগুলো বেরিয়ে আসে। এটা একটি দ্রুত গতির প্রক্রিয়া এবং এখানে অধিক চাপের প্রভাব কাজ করে। 3 নম্বর পয়েন্টটা হলো ব্যাপনের বেলায় আধারের ভিতরে ও বাহিরে একই বায়ুচাপ থাকে। আধার মানে হলো যে পাত্রে ব্যাপনটা সংঘটিত হচ্ছে। যেমন আমরা যদি একটা বিকারে ব্যাপন সংঘটিত করি তাহলে দেখব বাইরের বায়ুচাপ এবং পাত্রের ভেতরকার বায়ুর চাপ সমান, অর্থাৎ বায়ুর চাপ কম বেশি থাকে না। কিন্তু নিঃসরণের বেলায় লক্ষ্য করা যায় যে আধারের ভেতরে অধিক চাপ থাকে। যেমন যদি আমরা একটা বেলুনের কথা চিন্তা করি, বেলুনের মধ্যে অধিক চাপ থাকে, চাপ বেশি থাকে, কিন্তু বাহিরে অপেক্ষাকৃত কম চাপ থাকে। তাই আমরা বলতে পারি নিঃসরণের বেলায় আধারের ভেতরে অধিক চাপ এবং বাহিরে কম চাপ থাকে। 4 নম্বর পয়েন্টটা হলো ব্যাপন একটি দীর্ঘ সময়স্থায়ী প্রক্রিয়া, অর্থাৎ কোনো একটা ঘরে যদি সুগন্ধ আমরা এক কোণায় রেখে দেই তাহলে এটা পুরো ঘর ছড়িয়ে পড়ে এবং অধিকক্ষণ স্থায়ী থাকে। কিন্তু নিঃসরণ একটি কম সময় স্থায়ী হয়, এটি কম সময় ব্যাপী স্থায়ী হয়। যেমন একটু আগে আমি বললাম গ্যাস ভর্তি বেলুনই ফুটো করে দিলে নিমেষেই সেই গ্যাস ভর্তি বেলুন চুপসে যাবে, অর্থাৎ এটি কম সময় স্থায়ী হবে। এগুলো হলো ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। মিথেন এবং বিউটেন ভর্তি সিলিন্ডার কোনটি দ্রুত ফুরাবে? অর্থাৎ আমরা রান্নার কাজে সাধারণত যে গ্যাসগুলো ব্যবহার করি সেগুলো হলো মিথেন বা বিউটেন। পাইপলাইনে যে গ্যাসটা সরবরাহ করে থাকি সেটা হলো মিথেন, আর আমরা সিলিন্ডারে যে গ্যাসটা ব্যবহার করি সেটা হলো বিউটেন। বিউটেন সিলিন্ডারে ব্যবহার করলে আমাদের সুবিধাটা কি হবে? সুবিধাটা হলো মিথেনের আণবিক ভর 12 যোগ 1 গুণন 4 সমান হলো 16, আর বিউটেনের আণবিক ভর 12 গুণন 4 যোগ 1 গুণন 10 সমান 58। আণবিক ভর থেকে দেখা যাচ্ছে যে বিউটেনের আণবিক ভর বেশি, মিথেনের আণবিক ভর কম।
দুইটি সিলিন্ডারে যদি আমরা একটাতে মিথেন এবং একটাতে বিউটেন রাখি এবং ব্যবহার করতে থাকি, দেখব মিথেন গ্যাস দ্রুত ফুড়ে যাবে এবং বিউটেন গ্যাস অপেক্ষাকৃত বেশি সময় চলবে। কেন? কারণ হলো যে মিথেনের আণবিক ভর কম হওয়ায় নিঃসরণ দ্রুত ঘটবে, বিউটেনের আণবিক ভর বেশি হওয়ায় নিঃসরণ অপেক্ষাকৃত ধীরে ঘটবে, তাই বিউটেন বেশি দিন ব্যবহার করা যাবে। সুতরাং সিলিন্ডারে যদি আমরা মিথেন এবং বিউটেনের মধ্যে বিউটেন গ্যাস ব্যবহার করি তাহলে আমাদের সাশ্রয়ী হবে। এবার আমরা জেনে নেই সিএনজি কি, অর্থাৎ সিএনজি বলতে আমরা কি বুঝি। সিএনজির যদি আমরা পূর্ণরূপ বলি তাহলে বলবো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিতে হলো কম্প্রেসড, এনতে হলো ন্যাচারাল আর জিতে হলো গ্যাস। তো সিএনজি আসলে কি? যানবাহনে জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করা হয়। সিএনজি মূলত উচ্চ চাপে সংকোচিত মিথেন গ্যাস, যেটার সংক্ষিপ্ত ফর্ম হলো সিএনজি, পূর্ণরূপ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন দুই প্রকার, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন। এবার আমরা জানব ভৌত পরিবর্তন কি। যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু তা অন্য পদার্থে পরিণত হয় না, তাকে ভৌত বা অবস্থানগত পরিবর্তন বলে। এবার জেনে নেব কিছু ভৌত পরিবর্তনের উদাহরণ। যেমন H2O, এটাকে আমরা সলিড বা বরফ ধরে নিলাম, বরফ এটাকে যদি আমরা তাপ দিই তখন হয়ে যায় H2O লিকুইড, তরল। এটাকে যদি আমরা আরও তাপ দিই তাহলে হয়ে যায় H2O জলীয় বাষ্প, গ্যাসীয়। এখানে যে পরিবর্তনটা সংঘটিত হলো এটা হলো ভৌত পরিবর্তনের উদাহরণ, কারণ এই পরিবর্তনে শুধুমাত্র পদার্থের অবস্থানগত পরিবর্তন হয়েছে। কঠিন থেকে তরল হয়েছে, তরল থেকে গ্যাস হয়েছে, কিন্তু অণুর গঠনের পরিবর্তন হয় নাই। অর্থাৎ এখানে বরফের অণুর গঠন, পানির অণুর গঠন এবং জলীয় বাষ্পের অণুর গঠন একই। সুতরাং এই পরিবর্তনকে বলি আমরা ভৌত পরিবর্তন। এরকম আরও অনেক ভৌত পরিবর্তনের উদাহরণ আমরা বলতে পারি। যেমন একখণ্ড বড় কাগজকে ছিঁড়ে টুকরো টুকরো করলে শুধুমাত্র এর সাইজের বা আকারের পরিবর্তন হয়, কিন্তু কাগজের উপাদানের কোনো পরিবর্তন ঘটে না, তাই এটা একটি ভৌত পরিবর্তন। একখণ্ড বড় মিশ্রির দানাকে ভেঙে ছোট করলে এই যে পরিবর্তনটা হবে এটাকে বলবো আমরা ভৌত পরিবর্তন, কারণ বড় এক টুকরো মিশ্রির উপাদান এবং ছোট এক টুকরো মিশ্রির উপাদান একই থাকে, সুতরাং এটা একটি ভৌত পরিবর্তন। কঠিন মম গলে তরল মম পাওয়া যায়, এখানে কঠিন মম গলে তরল মম পাওয়া গেল, সুতরাং এটা একটা অবস্থানগত বা ভৌত পরিবর্তন। এখানে শুধু অবস্থার পরিবর্তন ঘটছে, মমের অণুর গঠনের কোনো পরিবর্তন ঘটেনি, সুতরাং এটা একটি ভৌত পরিবর্তন। এবার আমরা জেনে নেব রাসায়নিক পরিবর্তনটা কি। যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু স্বীয় সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য এক বা একাধিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন লোহায় মরিচা পড়া, লোহাকে যখন আমরা বায়ুর উপস্থিতিতে কয়েকদিন বাহিরে রেখে দেব তখন দেখব লোহার উপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে, এটি একটি ভৌত রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। লক্ষ্য করলে দেখা যায় এখানে লোহার উপাদান থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন পদার্থ, অক্সিজেন থেকে পানি থেকে সম্পূর্ণ নতুন পদার্থের তৈরি হয়েছে। সুতরাং এখানকার যে পদার্থগুলো ছিল তাদের সত্তা হারিয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয়েছে, তাই এটাকে বলছি আমরা রাসায়নিক পরিবর্তন। এই ধরনের অনেক রাসায়নিক পরিবর্তনের কথা আমরা বলতে পারি। যেমন সোডিয়াম যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড, এটি একটি রাসায়নিক পরিবর্তন। হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে তখন এটিকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন, কারণ এদের যে বিক্রিয়কগুলো ছিল, যে পদার্থগুলো ছিল সেখান থেকে যে পদার্থগুলো তৈরি হয়েছে তাদের গঠন সম্পূর্ণ আলাদা, ধর্ম সম্পূর্ণ আলাদা, তাই এই পরিবর্তনকে বলি আমরা রাসায়নিক পরিবর্তন। এখান থেকে একটা কথা মনে রাখলে রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করা আমাদের জন্য
সোজা হবে, উদাহরণ মনে রাখা সোজা হবে। সেটা হলো সকল রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এবার আমরা জেনে নেব মোমের প্রজ্বলনকালে কয় ধরনের পরিবর্তন ঘটে। একটি মোমবাতিকে যখন আমরা দহন করি, জ্বালাই, তখন কয় ধরনের পরিবর্তন সংঘটিত হয় এটি একটু জেনে নেওয়া যাক। প্রথমত, এখানে যখন আমরা মোমটা প্রজ্বলন করছি তখন এই মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দহন বিক্রিয়া সংঘটিত করে এবং তৈরি করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। এই শক্তিটা আমরা আলো হিসেবে বা তাপ হিসেবে পেয়ে থাকি। এখানে মোম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো এবং পানি তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করলো, তখন মোম অক্সিজেন নিজেদের সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ তৈরি করছে। এখানে যে পরিবর্তনটা সংঘটিত হচ্ছে সেই পরিবর্তনকে বলি আমরা রাসায়নিক পরিবর্তন। কিন্তু এখানে যখন মোমে আগুন দেওয়া হয় তখন এই সুতার কাছে কিছু তরল মোম পাওয়া যায় এবং এখানে গলে কিছু তরল মোম তৈরি হয়। এখানে কঠিন মোম গলে যখন তরল মোম পাওয়া গেল, অর্থাৎ এখানে এটা সলিড ছিল, প্রজ্বলনকালে কিছু মোম তরল হয়ে গেল, এখানে যে পরিবর্তনটা সংঘটিত হলো সেই পরিবর্তনকে বলছি আমরা ভৌত পরিবর্তন। কারণ এখানে মোমের গঠনের পরিবর্তন হয় না, শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, অবস্থানগত পরিবর্তন ঘটে। সুতরাং আমরা বলতে পারি মোমবাতি প্রজ্বলনকালে দুই ধরনের পরিবর্তনই সংঘটিত হয়, একটা রাসায়নিক পরিবর্তন, একটি ভৌত পরিবর্তন। গলনাঙ্ক। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাঙ্ক বলে। যেমন H2O বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বরফকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হবে সেটা গলে পানিতে পরিণত হবে। সুতরাং বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, এটাকে যখন 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হবে তখন সেটা গলে তরলে পরিণত হবে। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক, খাদ্য লবণের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা একটি বিশুদ্ধ কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি বর্ণনা করা শিখব। ধরে নিলাম বিশুদ্ধ কঠিন পদার্থটি হলো ইউরিয়া সার। ইউরিয়া সারের সংকেত হলো H2NCONH2, এটাকে আমরা ইউরিয়া সার বলি। এই ইউরিয়া সারের মধ্যে ভেজাল না থাকলে সেটা বিশুদ্ধ ইউরিয়া সার। এবার এই বিশুদ্ধ ইউরিয়া সারকে কিভাবে এর গলনাঙ্ক নির্ণয় করতে হবে তা বর্ণনা করছি। প্রথমে একটি ত্রিপদী স্ট্যান্ড নিতে হবে, এটা একটি ত্রিপদী স্ট্যান্ড। এই ত্রিপদী স্ট্যান্ডের ওপর একটি তার জালি রেখে তার উপর একটি ওয়াশ গ্লাস রাখতে হবে। এখানে যে কাচের পাত্রটা দেখা যাচ্ছে সেটি হলো ওয়াশ গ্লাস। এবার ওই ওয়াশ গ্লাসের ওপর কিছু পরিমাণ ইউরিয়া সার নেব, যেটা বিশুদ্ধ ইউরিয়া সার, এটা হলো ইউরিয়া সার। এবার একটি স্ট্যান্ডের সাহায্যে সুতা দিয়ে একটি থার্মোমিটার এই ওয়াশ গ্লাসের ওপর ইউরিয়া সারের ওপর ঝুলিয়ে দেব। এমনভাবে বেঁধে দেব যেন থার্মোমিটারের বাল্বটা ইউরিয়া সারের মধ্যে থাকে। এবার নিচ থেকে একটা স্প্রিট ল্যাম্পের সাহায্যে আমরা তাপ দিতে থাকব। তাপ দিলে দেখা যাবে যে তাপটা ইউরিয়া সারে লাগবে এবং ধীরে ধীরে এক সময় এই থার্মোমিটারের পারস্তম্ভ উপরের দিকে উঠতে শুরু করবে। দেখা যাবে যে থার্মোমিটারের পারস্তম্ভ যেখানে 133 ডিগ্রি সেলসিয়াস দাগ কাটা আছে সেখানে যখন পৌঁছবে তখন এই ইউরিয়া সার গলতে শুরু করবে। লক্ষণীয় বিষয় হলো সম্পূর্ণ ইউরিয়া সার গলা শেষ না হওয়া পর্যন্ত এই তাপমাত্রা আর বাড়বে না, অর্থাৎ আমরা তাপ দিতেই থাকবো কিন্তু তাপমাত্রা আর বাড়বে না। এটাই হলো বিশুদ্ধ ইউরিয়া সারের গলনাঙ্ক। অর্থাৎ এই যে কঠিন পদার্থ ছিল ইউরিয়া সার, এই ইউরিয়া সার যে তাপমাত্রায় গলল
গলে তরলে পরিণত হওয়া শুরু করলো, সেই তাপমাত্রাটাকে আমরা বলছি ইউরিয়া সারের গলনাঙ্ক। এই পদ্ধতি অবলম্বন করে আমরা অন্যান্য কঠিন পদার্থেরও গলনাঙ্ক নির্ণয় করতে পারি। আমি যদি এখানে ইউরিয়া সারের পরিবর্তে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড নিতাম, তাহলে এখানে যে থার্মোমিটারের দাগ কাটা আছে সেটা 801 ডিগ্রিতে পৌঁছলে সোডিয়াম ক্লোরাইড গলা শুরু হতো। সুতরাং আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি। এখানে যে থার্মোমিটারটা ব্যবহার করব সেটা হলো সেলসিয়াস থার্মোমিটার, অর্থাৎ ফারেনহাইট থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রা নির্ণয় করা সম্ভব নয়। এবার আমরা গলনাঙ্ক পদ্ধতি ব্যবহার করে কোনো কঠিন পদার্থের মধ্যে ভেজাল আছে কিনা তার নির্ণয় করতে পারবো সহজেই, সেটা আমি ব্যাখ্যা করছি। ধরে নিলাম এই ইউরিয়া সারের মধ্যে কিছু পরিমাণ ভেজাল আছে। ধরে নিলাম ইউরিয়া সারের মধ্যে ধুলাবালি বা সোডিয়াম ক্লোরাইড বা কোনো অপদ্রব্য আছে। তখন আমরা এর গলনাঙ্ক নির্ণয় করতে চাইলে এটার 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলবে না, তার আগেই গলে যাবে। অর্থাৎ এখানে যদি ইউরিয়া সার ভেজাল যুক্ত থাকে তাহলে আমরা তাপ দিয়ে গলনাঙ্ক নির্ণয় করতে চাইলে 133 নয়, তার আগেই সেটা গলে যাবে। দেখা যাবে যে সেটা 130 বা 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলছে। এভাবে আমরা গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোনো একটি কঠিন পদার্থ ভেজাল যুক্ত কিনা তা নির্ণয় করতে পারি। যেমন বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হলো 119 ডিগ্রি সেলসিয়াস। এখন এই বিশুদ্ধ সালফারকে যদি আমরা এখানে নিয়ে তাপ দিতে থাকি 119-এ গলবে, কিন্তু এখানে যদি ভেজালযুক্ত সালফার হয়, সালফারটা যদি ভেজালযুক্ত হয় তাহলে 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না গলে তার আগেই কোনো তাপমাত্রায় গলে যাবে। দেখা যাবে 115 বা 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলছে। সুতরাং বোঝা যাবে এখানে যে সালফারের নমুনাটা আমরা নিয়েছিলাম সেটা ভেজালযুক্ত। এভাবে আমরা কোনো একটি কঠিন পদার্থ ভেজালযুক্ত নাকি বিশুদ্ধ তা গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে সহজেই নির্ণয় করতে পারি। স্ফুটনাঙ্ক। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। যেমন H2O, এটা লিকুইড পানি, এটাকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসি তাহলে H2OG জলীয় বাষ্প হয়ে যায়। সুতরাং পানি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তেমনি করে সোডিয়াম ক্লোরাইডের তরল যেটা থাকে সেটাকে যদি আমরা 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসি তাহলে সোডিয়াম ক্লোরাইড গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক ধরা হয় 1465 ডিগ্রি সেলসিয়াস। একটি তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় পদ্ধতি এবার শিখব আমরা কিভাবে একটি তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করা যায়। যদি তরল পদার্থটি বিশুদ্ধ হয় তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেটা বাষ্পে পরিণত হবে বা ফুটতে থাকবে। এটা কি প্রক্রিয়ায় আমরা নির্ণয় করব তা জেনে নেওয়া যাক। ধরে নেই বিশুদ্ধ পদার্থটি হলো পানি। এর মধ্যে আমরা পানি নিয়েছি, পানি। কিছু পরিমাণ পানি একটি বিকারে নেওয়া হলো, এটা একটি বিকার। এই বিকারের মধ্যে আমরা কিছু পরিমাণ পানি নিলাম। এই বিকারের মধ্যে একটি থার্মোমিটার যুক্ত করা হয়। এখানে আমরা একটা থার্মোমিটার যুক্ত করে দিয়েছি। এরপর সতর্কতার সাথে বুনসেন বার্নার দিয়ে বিকারটিকে উত্তপ্ত করা হয়। এটা হলো একটি বুনসেন বার্নার। এই বুনসেন বার্নার দিয়ে এই বিকারটিকে উত্তপ্ত করা হয়। এই বিকারটি একটি ত্রিপদী স্ট্যান্ডের ওপর তার জেলি রেখে তার উপর রাখতে হয়। এবার এই স্ট্যান্ডের সাহায্যে ক্লাম্প দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে ঝুলে দেওয়া হয় যেন থার্মোমিটারের বাল্বটা পানির মধ্যে থাকে, অর্থাৎ যে তরল পদার্থের আমরা স্ফুটনাঙ্ক নির্ণয় করতে চাই সেই তরল পদার্থের মধ্যে ওই থার্মোমিটারের বাল্বটা থাকতে হবে। এবার যখন আমরা তাপ দেওয়া শুরু করব তাপটা পানিতে লাগবে এবং থার্মোমিটারের পারদস্তম্ভ উপর দিকে উঠতে শুরু করবে। এক পর্যায়ে সমস্ত পানি একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত
হতে শুরু করবে এবং যখন এই পানিটা বাষ্পে পরিণত হতে শুরু করবে তখন আমাদের থার্মোমিটারের পাঠটা জেনে নিতে হবে। দেখা যাবে যে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হয়েছে তখন এই পানিটা বাষ্পে পরিণত হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এই বিকারের মধ্যে যে পানিটা আছে তার স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। অনুরূপভাবে আমরা যদি অন্য কোনো তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে অনুরূপভাবে যন্ত্রপাতি সজ্জিত করে বিকারের মধ্যে সেই তরলটি নিয়ে আমরা তাপ দিতে থাকবো এবং যে তাপমাত্রায় তরল পদার্থটি ফুটতে শুরু করবে তখন আমরা ওই থার্মোমিটারের পাঠটা নিয়ে নিব এবং যে পাঠ পাওয়া যাবে সেটাই ওই বিকারে অবস্থিত তরল পদার্থের স্ফুটনাঙ্ক হবে। এভাবে আমরা সহজেই কোনো তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব স্ফুটনাঙ্কের সাহায্যে কিভাবে কোনো তরল পদার্থের ভেজাল নির্ণয় করা যায়। স্ফুটনাঙ্কের সাহায্যে কোনো তরল পদার্থের মধ্যে ভেজাল আছে কিনা তা আমরা সহজেই নির্ণয় করতে পারি। যেমন এই পানির মধ্যে যদি আমরা কিছু পরিমাণ অ্যালকোহল নিয়ে দিই তখন আর পানিটা বিশুদ্ধ থাকে না, ভেজালযুক্ত পানি হয়ে যায়। সুতরাং এই ভেজালযুক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক আর বিশুদ্ধ তরল পদার্থের স্ফুটনাঙ্ক একই হবে না। তো এবার যদি আমরা এই অ্যালকোহল যোগ করার পর এই পানির মধ্যে অ্যালকোহল যোগ করার পর তাপ দিতে থাকি দেখব যে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটছে না, বরং তার থেকে বেশি তাপ দিতে হচ্ছে, অর্থাৎ 100 পেরিয়ে গেলে সেটা ফুটবে। ধরে নিলাম সেটা 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করলো। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো তরল পদার্থের মধ্যে ভেজাল থাকে তবে সেটা নির্দিষ্ট তাপমাত্রায় না ফুটে অন্য তাপমাত্রায় তা অপেক্ষা বেশি তাপমাত্রায় ফুটবে। যেমন পানির স্ফুটনাঙ্ক ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অ্যালকোহল অর্থাৎ ভেজাল মিশ্রিত করায় তার স্ফুটনাঙ্ক বের হয়ে গেল 105 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা বলতে পারি এইবার যে পানিটা এখানে নেওয়া হয়েছে তার মধ্যে ভেজাল মিশ্রিত আছে। এইভাবে কোনো তরল পদার্থের মধ্যে যদি ভেজাল মিশ্রিত থাকে তবে সেই তরল পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় না ফুটে তা অপেক্ষা বেশি তাপমাত্রায় ফুটবে। এভাবে কোনো তরল পদার্থের মধ্যে ভেজাল আছে কিনা তা আমরা স্ফুটনাঙ্কের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারি। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিশুদ্ধ অবস্থায় যখন পানিকে আমরা তাপ দিচ্ছিলাম সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটা শুরু হয়েছিল। সম্পূর্ণ এই বিকারে যত পানি আছে সম্পূর্ণ ফুটে বাষ্পে পরিণত হওয়া না পর্যন্ত এখানে তাপ দেওয়া হবে, কিন্তু তাপমাত্রা আর বাড়বে না, এই তাপমাত্রা স্থির থাকবে। সুতরাং এই তাপমাত্রাটাই হবে পানির স্ফুটনাঙ্ক। বরফের তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন করা শিখব আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ কঠিন অবস্থায় থাকে। এবার আমরা লেখচিত্রে দেখব দুইটা অংশ, একটা ভুজ আর কোটি থাকে। এই বরাবর আনুভূমিক রেখা বরাবর এই বরাবর আমরা ধরে নিলাম সময়, এইদিকে সময় বৃদ্ধি ঘটতে থাকবে। এইদিকে আমরা ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর ধরে নিলাম আমরা তাপমাত্রা, এদিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, এদিকে হলো তাপমাত্রা। এইখানে যে মূল বিন্দু সেটাতে ধরে নিলাম -40 ডিগ্রি সেলসিয়াস তাপ আছে। এটাকে ধরে নিলাম আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে ধরে নিলাম 50 ডিগ্রি, এটা ধরে নিলাম 80 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ধরে নিলাম 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ধরে নিলাম আমরা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার ধরে নিলাম বরফটা এই বিন্দুতে আছে, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এবার এই বরফকে আমরা তাপ প্রদান করছি। তাপ প্রদান করতে থাকলে বরফের তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সময় যত গড়াবে বাড়তে থাকবে। এক সময় তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছবে। এই 0 ডিগ্রিতে যখন বরফ তাপমাত্রা পৌঁছে যাবে তখন বরফের ভৌত অবস্থা পরিবর্তন হতে থাকবে। আমরা জানি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে এবং সম্পূর্ণ গলা শেষ না হওয়া পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বরফ যখন সম্পূর্ণ গলে পানিতে পরিণত হবে
তখন তাপমাত্রা আবার বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক সময় সময়ের সাথে এটা বাড়তে বাড়তে এক সময় 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে। 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে। যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হবে তখন পানিটা বাষ্প হওয়া শুরু হবে এবং সম্পূর্ণ বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এক সময় পানি সম্পূর্ণ বাষ্প হয়ে যাবে এবং তখন তাপমাত্রা আবার বাড়তে থাকবে। এটা হলো পানির তাপীয় বক্ররেখা। এবার আমরা এই বিন্দুগুলোকে এ, বি, সি, ডি, ই এবং এফ বিন্দুতে চিহ্নিত করি। লক্ষ্য রাখতে হবে যেন গলনাঙ্ক বিন্দুটা অর্থাৎ এই লাইনটা যেন 0 ডিগ্রি স্ট্রেট লাইন হয়। এখানে যেন স্ফুটনাঙ্ক বিন্দুটা এই বিন্দুর সরল রেখা বরাবর হয়ে যায়। যদি এই বিন্দু কম বেশি হয় তাহলে গ্রাফটা আসলে লেখচিত্র ঠিক হবে না। এবার আমরা এ বি, বিসি, সিডি, ডি, ই, এফ এর ভৌত অবস্থা দেখি কি হয়। এখান থেকে দেখা যাচ্ছে যে এ বি এর ভৌত অবস্থা এখানে কি ছিল? কঠিন ছিল। তাহলে আমরা বলতে পারি পানির ক্ষেত্রে এটা বরফ ছিল। এবার বিসি অবস্থাতে বরফও আছে, পানিও হচ্ছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি বরফ গলছে। লিখতে পারি আমরা এখানে সলিড প্লাস লিকুইড, অর্থাৎ বরফ থেকে পানি হচ্ছে। এবার সিডি অবস্থায় কেবলমাত্র পানি আছে, অর্থাৎ তরল অবস্থা। কিন্তু ডিই অবস্থায় আবার পানি কি হচ্ছে? বাষ্প হচ্ছে। তাহলে আমরা লিখি পানি ফুটছে। সুতরাং এই অবস্থায় পানি আছে আর জলীয় বাষ্প আছে। কিন্তু ইএফ অবস্থায় শুধুমাত্র জলীয় বাষ্প আছে। আমরা লিখতে পারি এখানে শুধু বাষ্প আছে। এটাই হলো পানির তাপ প্রদানের লেখচিত্র। এখানে যদি পানির পরিবর্তে আমরা অন্য একটা বস্তু নিই তাহলে কি ঘটবে? পানির ক্ষেত্রে আমাদের জানা আছে H2O সলিড, এটাকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি তাপমাত্রা, তখন সেটা H2O লিকুইড হবে। এটাকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি সেটা H2O গ্যাসিয়াস হবে, অর্থাৎ জলীয় বাষ্প হবে। এটা পানির ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা এই গ্রাফটা পেয়ে গেলাম। লক্ষ্য করছি যে এই গলনাঙ্ক বিন্দু বরাবর একটা রেখা পাওয়া গেছে, আনুভূমিক রেখা। এখানে স্ফুটনাঙ্ক বরাবর একটা আনুভূমিক রেখা পাওয়া গেছে। প্রত্যেকটা পদার্থরই যাদের আমরা তাপীয় বক্ররেখা অঙ্কন করব তাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে। যেমন যদি সোডিয়াম ক্লোরাইডের আমরা তাপীয় বক্ররেখা অঙ্কন করতে চাই তাহলে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি। 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড বাষ্প হয়। সুতরাং স্ফুটনাঙ্ক হলো 1465 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা পানির পরিবর্তে সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা অঙ্কন করতে চাই। তাহলে আমাদের এই দুইটা বিন্দু ঠিক রাখতে হবে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিন্দু। লক্ষ্য করো এখানে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেলসিয়াস আর সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হলো 1465 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই দুইটা বিন্দু আমাদের ঠিক রাখতে হবে। এবার এই বাকি বিন্দুগুলোতে এদের মান অনুসারে তাপমাত্রা দিতে হবে। ধরে নিলাম এখানে এই তাপমাত্রাটা 25 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় থাকবে। এখানে আরেকটা তাপমাত্রা দিয়ে আমি লিখে দিলাম এটা 100 ডিগ্রি। এখানে 800-র উপরে ধরে নিলাম এটা 1200 ডিগ্রি, এটা 1300 ডিগ্রি সেলসিয়াস। এখানে ধরে নিলাম এটা 2000 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এইভাবে আমরা খাদ্য লবণের কি করতে পারি? তাপীয় বক্ররেখা অঙ্কন করতে পারি। খাদ্য লবণের ক্ষেত্রে এক্ষেত্রে দেখা যাবে যে এটা বরফ নয়, এটা কঠিন অবস্থা থাকবে। তাহলে আমরা বলবো এটা কঠিন আছে। তারপর এখানে আমরা বলবো যে এই বিন্দুতে কঠিন যোগ কি আছে? কঠিন যোগ তরল, অর্থাৎ খাদ্য লবণ গলছে। এখানে শুধু খাদ্য লবণের তরল অবস্থা আছে। এখানে আবার ডিই বরাবর তরল এবং বাষ্প অবস্থায় গ্যাসীয় অবস্থায় আছে খাদ্য লবণ। সুতরাং এখানে লিখব গ্যাসীয়।
আর এখানে আমরা লিখব গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হচ্ছে। সুতরাং এটা হলো খাদ্য লবণের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা। যে কোনো বস্তুর যদি আমাদের এরকম স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক বিন্দু জানা থাকে তাহলে আমরা সহজেই সেখান থেকে এরকম তাপীয় বক্ররেখা অঙ্কন করতে পারি। এবার আমরা এই সোডিয়াম ক্লোরাইডের তাপ প্রদানের যে লেখচিত্রটা পেয়েছিলাম সেখান থেকে এর তাপ প্রদানের পরিবর্তে আমরা তাপ হ্রাস করে কি ধরনের লেখচিত্র পাই, অর্থাৎ শীতলীকরণ লেখচিত্র কি হবে সেটা একটু দেখতে চাই। এবার সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণ বক্ররেখা থেকে আমরা কিভাবে আঁকবো এবং কি জানবো সেটা একটু দেখি। 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের ভৌত অবস্থা গ্যাসীয়। তাপমাত্রা হ্রাস করতে থাকলে একসময় 1465 ডিগ্রি সেলসিয়াসে আসবে এবং এই 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের জলীয় বাষ্প ধীরে ধীরে তরল হওয়া শুরু করবে এবং সম্পূর্ণ তরল না হওয়া পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। যখন সম্পূর্ণ তরল হবে তখন তাপমাত্রা এবং হ্রাস হতে থাকবে। তাপমাত্রা হ্রাস হয়ে যখন 801 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন সেটা আবার কঠিন হওয়া শুরু হবে। সম্পূর্ণ কঠিন হলে সেটা আবার কি হবে, তাপমাত্রা হ্রাস পেয়ে নিচের দিকে নামতে থাকবে। এটা হলো সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণ বক্ররেখা। এই রেখাগুলো যদি আমি এইভাবে যোগ করে দিই তাহলে সুন্দর দেখতে হবে। এবার আমরা যে কাজটি করব সেটা হলো কোন রেখার মধ্যে কোন ভৌত অবস্থা আছে সেটা বোঝার চেষ্টা করব। এখানকার ভৌত অবস্থাটা গ্যাসীয়, আমরা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড এখানে গ্যাস অবস্থায় আছে। এইখানে এই বিন্দুতে গ্যাসটা ঘনীভূত হয়ে তরল হচ্ছে, সুতরাং এখানে গ্যাস এবং কি আছে, লিকুইড অবস্থা আছে। এই রেখা বরাবর সমস্তটাই এখানে সোডিয়াম ক্লোরাইডের তরল অবস্থা আছে। এই রেখা বরাবর তরলটা কি হচ্ছে, কঠিন হচ্ছে, আর এই রেখা বরাবর সম্পূর্ণ কঠিন অবস্থা প্রাপ্ত হয়েছে সোডিয়াম ক্লোরাইড। সুতরাং এটাকে বলছি আমরা সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণ বক্ররেখা। এবার আমরা পানির শীতলীকরণ বক্ররেখা অঙ্কন করতে চাই। এখানে আমি ধরে নিলাম যে পানি এই বিন্দুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরে নিলাম 80 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরলাম 90 ডিগ্রি সেলসিয়াস, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরে নিলাম 120 ডিগ্রি সেলসিয়াস। এবার পানি যখন শীতলীকরণ বক্ররেখা অঙ্কন করব তখন অবশ্যই পানির ভৌত অবস্থা গ্যাসীয় থাকতে হবে, অর্থাৎ গ্যাস হিসেবে জলীয় বাষ্প হিসেবে আছে। এবার ধরে নিলাম 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পটি ছিল, তার তাপমাত্রা হ্রাস করে যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম তখন সেটা ঘনীভূত হয়ে তরল অবস্থা প্রাপ্ত হবে এবং সম্পূর্ণ তরল অবস্থা প্রাপ্ত না হওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির থাকবে। এবার পানি যখন সম্পূর্ণ জলীয় বাষ্প যখন সম্পূর্ণ পানিতে রূপান্তর হবে তখন তাপমাত্রা হ্রাস পেতে থাকবে এবং তাপমাত্রা হ্রাস করতে থাকলে একসময় সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছার পর পানি জমে বরফ হতে শুরু করবে। সম্পূর্ণ বরফ হয়ে গেলে তাপমাত্রা হ্রাস পেতে থাকবে এবং -40 ডিগ্রি বা তার নিচেও চলে আসতে পারে। এইটাকে আমরা বলছি পানির শীতলীকরণ তাপমাত্রা। এই ক্ষেত্রে এই গ্রাফটা আমি এভাবে আঁকলাম। এবার লক্ষ্য করি যে এখানে পানির ভৌত অবস্থাটা কেমন হবে। এখানে অবশ্যই পানির ভৌত অবস্থা গ্যাসীয় ছিল, এই ঘরটাতে গ্যাসটা তরল হচ্ছে অর্থাৎ পানি হচ্ছে, এই ঘরটাতে সম্পূর্ণ ভৌত অবস্থা তরল ছিল, এখানে তরল জমে বরফ হচ্ছে আর এখানে সম্পূর্ণ বরফ হয়ে গেছে। সুতরাং এটা হলো পানির শীতলীকরণ লেখচিত্র। এখান থেকে একটা বিষয় লক্ষণীয়, আমি যখন পানির তাপীয় লেখচিত্র অঙ্কন করেছিলাম তখন এইভাবে দুইটা আনুভূমিক সারি পাওয়া গিয়েছিল, এখানে একটা এখানে একটা। যখন আমি শীতলীকরণ বক্ররেখা অঙ্কন করলাম তখনও দুইটা আনুভূমিক রেখা পাওয়া গেল। এই দুইটা আনুভূমিক রেখা আমরা তাপ দেওয়া বন্ধ করি নাই, কিন্তু তাপমাত্রা আর বাড়ে নাই। এখানে কি ঘটনা ঘটলো,
এইখানে যখন আমরা পানির ক্ষেত্রে লক্ষ্য করলাম 0 ডিগ্রি বা 100 ডিগ্রিতে যখন তাপমাত্রা পৌঁছিল তখন দুইটা আনুভূমিক রেখা পাওয়া গেছে। এই অবস্থায় পানির ভৌত অবস্থা চেঞ্জ হয়। এখান থেকে পানির ভৌত অবস্থা ছিল কঠিন, সলিড। এখানে কি হচ্ছে, সলিড প্লাস লিকুইড, অর্থাৎ পানিটা ভৌত অবস্থা চেঞ্জ হয়ে তরল হচ্ছে। এখানে যে অতিরিক্ত তাপটা আমরা দিচ্ছিলাম সেই অতিরিক্ত তাপটা পানির ভৌত অবস্থা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হওয়ায় ব্যয় হয়ে যাচ্ছে। তাই এই অতিরিক্ত তাপটা তাপমাত্রা বৃদ্ধি করতে পারছে না। এই তাপকে বলছে আমরা গলনের সুপ্ত তাপ। তেমনি করে এখানে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেল তখন তাপ দিতে আছে আমরা, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি ঘটে না। এর কারণটা হলো এখানে তাপমাত্রা বৃদ্ধি না ঘটার কারণ হলো এখানে তরলটা ফুটছে, গ্যাস হচ্ছে, অর্থাৎ পানির ভৌত অবস্থা এখানেও চেঞ্জ হচ্ছে। অতিরিক্ত তাপটা কি হচ্ছে, পানির ভৌত অবস্থা পরিবর্তনে ব্যয় হচ্ছে। এটা একটা সুপ্ত তাপ, এটাকে আমরা বলি স্ফুটনের সুপ্ত তাপ। এখান থেকে আমরা সুপ্ত তাপের সংজ্ঞা দিতে পারি যে তাপে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, তাকে বলি সুপ্ত তাপ। ঊর্ধ্বপাতন, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। যেমন কঠিন ন্যাপথলিনকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলি আমরা ঊর্ধ্বপাতন। কিছু ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের নাম আমি সংকেত সহ লিখছি, যেমন NH4Cl, এটাকে আমরা বলি নিশাদল। নিশাদল, যেটার রাসায়নিক নাম অ্যামোনিয়াম ক্লোরাইড। C10H16O, এটাকে আমরা বলি কর্ফুর, এটা ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। তারপরে C10H8, এটা হলো ন্যাপথলিন। তারপর আয়োডিন, কঠিন আয়োডিন, এটা হলো ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। এদেরকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। CO2, যেটাকে আমরা ড্রাই আইস বলি, কঠিন কার্বন ডাই অক্সাইড। এছাড়া আরো অনেক ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ব্যাখ্যা করব এবার। একটি বিকারে কিছু পরিমাণ কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম, এর খোলা মুখে একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিই। এখানে যে এই বিকার, তার খোলা মুখটাই কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কাচের ঢাকনার উপর কিছু বরফ কুচি দিতে হবে। এরপর ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রদান করতে থাকি। তাপ প্রদানে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড একসময় গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ এটা ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ হওয়ায় এটি তরলে পরিণত না হয়ে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে এবং এই গ্যাসগুলো উড়ে গিয়ে এই বরফ দেওয়া এই ঢাকনার সাথে লেগে যাবে, অর্থাৎ এখানে যে গ্যাসটা উড়ে উপর দিকে যাবে সেটা ঢাকনার সাথে লাগবে এবং বরফ সংস্পর্শে থাকায় সেটা শীতল হয়ে আবার জমে এখানে কঠিন আকার ধারণ করবে। সেটি উপরে উঠে ঢাকনায় গিয়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হবে। সুতরাং এভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তাপ প্রদান করলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হবে। এটাকে আমরা বলছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। সুতরাং ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থগুলোকে তাপ প্রদান করলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হবে এবং গ্যাসগুলো ঠান্ডা করলে বা শীতলীকরণ করলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হবে।
অর্থাৎ এখানে তরল অবস্থার কোনো অস্তিত্ব নেই। এখানে যে আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে ঊর্ধ্বপতন প্রক্রিয়া ব্যাখ্যা করলাম, এর পরিবর্তে যদি আমরা এখানে নিশাদল নিতাম, অ্যামোনিয়াম ক্লোরাইড নিতাম বা অন্য কোনো ঊর্ধ্বপতনযোগ্য পদার্থ ন্যাপথলিন বা কর্পূর নিতাম, তাহলেও একই ঘটনাই ঘটত। সুতরাং এটি হলো ঊর্ধ্বপতনযোগ্য বস্তুর ঊর্ধ্বপতন প্রক্রিয়া। এবার আমরা ঊর্ধ্বপতনযোগ্য পদার্থের তাপীয় শীতলীকরণ লেখচিত্র অঙ্কন করা শিখব। অ্যামোনিয়াম ক্লোরাইডকে উদাহরণ হিসেবে নিয়ে আমরা এটা আঁকছি। একটা ভুজ এবং একটা কোটি আঁকলাম, এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ। ধরে নিলাম এইদিকে সময় বাড়ছে, এইদিকে তাপমাত্রা বাড়ছে। এবার অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দিতে থাকি, সেটা তাপ গ্রহণ করতে হবে এবং এক সময় সেটা কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে এবং সম্পূর্ণ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত না হওয়া পর্যন্ত সেটা কি হবে, তাপমাত্রার আর পরিবর্তন হবে না। এক সময় যখন অ্যামোনিয়াম ক্লোরাইড সম্পূর্ণ গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হবে, তখন সেটার তাপমাত্রা আবার বাড়তে থাকবে। এটাকে যদি আমরা এ বিন্দু, এটাকে যদি বি বিন্দু, এটাকে যদি সি বিন্দু, এটাকে যদি ডি বিন্দু দিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বিটা হচ্ছে কঠিন অবস্থা, সোডিয়াম ক্লোরাইডের কঠিন অবস্থা, বিসিটা হচ্ছে কঠিন যোগ গ্যাসীয় অবস্থা, আর সিডিটা হচ্ছে শুধুমাত্র গ্যাসীয় অবস্থা। সুতরাং এখানে তরলের কোনো অস্তিত্ব নেই। এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড তথা যে কোনো ঊর্ধ্বপতনযোগ্য বস্তুর তাপীয় বক্ররেখা। এখন আমরা এর শীতলীকরণ বক্ররেখা অঙ্কন করতে চাই। শীতলীকরণ বক্ররেখায় ঠিক এর উল্টা ঘটনা ঘটবে। ধরে নিলাম এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এদিকে তাপমাত্রা, এদিকে হলো সময়। এবার তাপমাত্রা যদি আমরা গ্যাসীয় অবস্থা প্রাপ্ত আছে ধরে নিই, এটা তাপমাত্রা হ্রাস করতে থাকি, তাহলে গ্যাস এক সময় কঠিন হওয়া শুরু করবে এবং সম্পূর্ণ কঠিন হয়ে গেলে সেটা আবার তাপমাত্রা নিচের দিকে আসবে। এখানে যদি আমরা এগুলো যোগ করে দিই, তাহলে দেখা যাবে এখানে যে লেখচিত্রটা আমরা পাচ্ছি, এখানকার ভৌত অবস্থাটা হবে গ্যাসীয়, এখানকার ভৌত অবস্থা গ্যাস যোগ সলিড, আর এখানে শুধুমাত্র সলিড অর্থাৎ কঠিন অবস্থা প্রাপ্ত হবে। এইভাবে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড তথা যে কোনো ঊর্ধ্বপতনযোগ্য বস্তুর তাপীয় এবং শীতলীকরণ বক্ররেখা অঙ্কন করতে পারি। একটি টিউব বা নল নেওয়া আছে, এক প্রান্তে HCl অ্যাসিড এর গ্যাসীয় তুলায় সিক্ত করে বন্ধ করে দেওয়া আছে, আর এক পাশে অ্যামোনিয়ায় সিক্ত তুলা দিয়ে বন্ধ করে দেওয়া আছে। এবার এই টিউবটির এইখানে দেখা যাচ্ছে যে একটি সাদা ধোঁয়ার বলয় তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো যে এখানে যে পরিবর্তনটি সংঘটিত হলো সেটা কোন ধরনের পরিবর্তন নির্দেশ করে, উদ্দীপকের পরিবর্তনটি কোন ধরনের পরিবর্তন নির্দেশ করে। আমরা জানি পরিবর্তন দুই ধরনের, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। এবার এখানে কোন পরিবর্তন সংঘটিত হয়েছে সেটা আমাদের জানা দরকার। কোন ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে তার আগে আমাদের ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞাটা মনে রাখতে হবে। ভৌত পরিবর্তন হলো যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে বলি আমরা ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হলো যে পরিবর্তনে বস্তুগুলো স্বীয় সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধরনের পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এখন দেখতে হবে এখানে যে পদার্থটা তৈরি হলো তাতে কি ধরনের পরিবর্তন ঘটেছে। তুলায় সিক্ত HCl তুলায় সিক্ত অ্যামোনিয়া যখন এখানে ভরে দেওয়া হলো, তখন HCl গ্যাস এদিকে যাওয়া শুরু করলো এবং অ্যামোনিয়া গ্যাস এদিকে যাওয়া শুরু করলো। এক সময় দেখা গেল যে অ্যামোনিয়া গ্যাস এখানে আসছে, HCl গ্যাস এখানে আসছে এবং তাদের মধ্যে বিক্রিয়া সংঘটিত হয়েছে। অর্থাৎ এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হয়, HCl ও অ্যামোনিয়া দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। সুতরাং এটি একটি রাসায়নিক বিক্রিয়া এবং আমি
এর আগের একটা ক্লাসে বলেছিলাম যে সকল রাসায়নিক বিক্রিয়াই রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। সুতরাং যেহেতু এটা একটি রাসায়নিক বিক্রিয়া, সেহেতু এটা রাসায়নিক পরিবর্তন। অন্যভাবেও আমরা বলতে পারি এখানে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়েছে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। সুতরাং উদ্দীপকের যে পরিবর্তনটি সেটি একটি রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন নয়। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের পরিবর্তনটি একটি রাসায়নিক পরিবর্তন। উদ্দীপকের সাদা বলয়টি, এখানে যে বলয়টি তৈরি হয়েছে সেটা হলো সাদা বলয়, কঠিন সাদা বলয়। প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের বলয়টি এ প্রান্তের কাছে হলো না কেন, বা মাঝামাঝি হলো না কেন? বি প্রান্তের কাছে না হওয়ার পিছনে যুক্তি কি, এ প্রান্তের কাছাকাছি হওয়ার পিছনে যুক্তিটা কি? আমরা ব্যাপন হার দিয়ে বিষয়টা সহজেই ব্যাখ্যা করতে পারি। 8 সেন্টিমিটার, এখানে লেখা আছে 40 সেন্টিমিটার। দেখা যাচ্ছে অ্যামোনিয়া বেশিরভাগ পথ অতিক্রম করেছে, HCl অত দূর পথ অতিক্রম করতে পারেনি। অর্থাৎ অ্যামোনিয়া যেখানে 40 সেন্টিমিটার পথ অতিক্রম করেছে, HCl সেখানে অ্যামোনিয়া যেখানে 60 সেন্টিমিটার পথ অতিক্রম করেছে, HCl সেখানে 40 সেন্টিমিটার পথ অতিক্রম করেছে। অর্থাৎ এটা কেন কম দূরত্ব অতিক্রম করলো, এটা কেন বেশি দূরত্ব অতিক্রম করলো? আমরা জানি ব্যাপন হার, অর্থাৎ এখানে HCl এর ব্যাপন ঘটেছে, অ্যামোনিয়ারও ব্যাপন ঘটেছে। তো ব্যাপন হার বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে একটি হলো আণবিক ভর। আণবিক ভরের উপর ব্যাপন হার নির্ভর করে। যে বস্তুর আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম, আর যে বস্তুর আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এখানে দুইটি বস্তু দেখা যাচ্ছে, একটা HCl আর একটা হলো অ্যামোনিয়া গ্যাস। HCl এর আণবিক ভর কত সেটা আমরা নির্ণয় করলে পাই 1 + 35.5 সমান 36.5। অ্যামোনিয়ার আণবিক ভর হিসাব করলে পাই 14 + 1 × 3 সমান 17। এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়ার আণবিক ভর কম, HCl এর আণবিক ভর বেশি। সুতরাং HCl এর আণবিক ভর বেশি হয়, এ বেশি দূর যেতে পারেনি, অর্থাৎ ব্যাপন হার কম। অ্যামোনিয়ার আণবিক ভর কম হয়, ব্যাপন হার বেশি, ফলে বেশি পথ অতিক্রম করেছে। এই কারণে সাদা বলয় মাঝামাঝি বা বি প্রান্তের কাছাকাছি না হয়ে এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড 40 সেন্টিমিটার পথ অতিক্রম করলেও অ্যামোনিয়া 60 সেন্টিমিটার পথ অতিক্রম করে। গাণিতিক ব্যাখ্যা আমাদের দিতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে এটা 40 মিটার গেলে এটা 60 মিটার পথ অতিক্রম করে। এটা আমরা কিভাবে করব? আমরা গ্রাহামের একটা গ্যাস ব্যাপন সূত্র থেকে জানি যে R1 ভাগ R2 সমান √/d2 ভাগ √/d1। এই সূত্রটা আমরা এই দুটো গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করলে পাই RnH3 ভাগ RHCl সমান √/dHCl ভাগ √/dNH3। এবার এখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাষ্প ঘনত্ব এবং অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব বসে দিলে কত পাই সেটা একটু দেখি। এখান থেকে আমরা DHCl এর মান পাই হচ্ছে 36.5 ভাগ 2 সমান 18.25, আর DNH3 এর মান পাই হচ্ছে 17 ভাগ 2 সমান 8.5। সুতরাং এখানে মান বসালে পাওয়া যায় √/18.25 ভাগ √/8.5। এখান থেকে আমরা লিখতে পারি বা RnH3 ভাগ RHCl ইকুয়াল 18.25 এর বর্গমূল 4.272 ভাগ 8.5 এর বর্গমূল হলো 2.915। এই দুটের ভাগফল পাওয়া যায় 1.46
যেটাকে আমরা লিখতে পারি প্রায় 1.5, অর্থাৎ এখান থেকে লেখা যায় আর এন এইচ থ্রি সমান হলো 1.5 গুণন আর এইচ সেল। সুতরাং আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া 1.5 সেন্টিমিটার পথ অতিক্রম করলে এই সেল অতিক্রম করে 1 সেন্টিমিটার পথ, 1 সেন্টিমিটার। অতএব অ্যামোনিয়া 1 সেন্টিমিটার পথ অতিক্রম করলে এই সেল অতিক্রম করে 1/1.5 সেন্টিমিটার পথ। অতএব অ্যামোনিয়া এখানে অতিক্রম করছে 60 সেন্টিমিটার পথ। সুতরাং তাহলে এই সেল অতিক্রম করবে 1 গুণন 60/1.5 সেন্টিমিটার পথ। এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি, দশমিক তুলে দিয়ে 10, এবার 15কে 60 কাটবো, 4×15 60, 4×10 হয় 40 সেন্টিমিটার। সুতরাং আমরা বলতে পারি অ্যামোনিয়া যদি 60 সেন্টিমিটার পথ অতিক্রম করে তাহলে এই সেল অতিক্রম করবে 40 সেন্টিমিটার পথ। অতএব অ্যামোনিয়া 40 সেন্টিমিটার, হাইড্রোক্লোরিক অ্যাসিড 40 সেন্টিমিটার পথ অতিক্রম করলে অ্যামোনিয়া অতিক্রম করে 60 সেন্টিমিটার পথ।